করে দেখছি কি ওখানে একজন কেউ দাঁড়ায় আছে। এবার কোন তোর কাকু হতে পারে, যে কাকু চলে আসছে হয়তো নাকি? না, আরে ও কাকু কি করে হয়, ওর তার সাদা শাড়ি পরা। ও মানে মহিলা? মহিলা, মাথার মধ্যে ঘোমটা দিয়েছে, চুলও দেখা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, একদম উল্টা দিক হয়ে দাঁড়ায় আছে। ও লাইট মারা দেখছে যে কে একটা দাঁড়ায় আছে ওখানে। আচ্ছা। ও একদম ওর হার্টবিটটা মনে করো থামে গেছে ওর কথা অনুযায়ী। ও যেরকম করে আমাকে কথাটা বললো কি না, ওর হার্টবিটটা থামে গেছে। নতুন একটা ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের যে ঘটনাটা তোমরা শুনতে যাচ্ছ, এই ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর সাথে। তো এই ঘটনাটা ঘটা খুব বেশি দিন হয়নি, তাই আমিও এটার জন্য আমিও এটা শোনার জন্য খুব এক্সাইটেড। তো চলো বেশি কথা বলবো না, এই ঘটনাটা শোনার জন্য খুব ভয়ানক একটা ঘটনা। আমার বন্ধু তোমাদেরকে ঘটনাটা বলে শোনাচ্ছে। আজকে যে ঘটনাটা আমি তোকে শোনাবো, এটা আমার এক খুব কাছের বন্ধুর কাছ থেকে আর কি ঘটনাটা নেওয়া। আর সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, যে এই ঘটনাটার শিকার আমিও হয়েছি। আচ্ছা, এই ঘটনাটা তোর সঙ্গেও ঘটেছে? হ্যাঁ। এরকম ওই একই ঘটনা তোর বন্ধুর সঙ্গে ঘটছে, তোর সঙ্গেও ঘটছে? হ্যাঁ। আচ্ছা। তো আর কথা বলছি না, আমি তোকে একবারে ঘটনাটাই শোনাই। তো সালটা ছিল মনে কর 2022। আমার খুব জোর ধর হচ্ছে, আমার যেরকম মনে আছে লাস্ট ছিল আর কি ডিসেম্বর মাস বুঝি, তখন হালকা কুয়াশা পড়েছিল। তো শীতকাল আর কি, এক কথায় শীতকাল। তো আমার যে বন্ধুটার সাথে ঘটনাটা ঘটেছে, তো তার বাড়ি হচ্ছে একদম ভোরপুর গ্রামে। আচ্ছা। গ্রাম থেকে বের হয়ে যায়, তারপর তাকে শহরে যেতে হয় ব্যবসা করতে। আচ্ছা। এটা তার প্রতিদিনের কাজ। আমার বন্ধুর বয়সটা হবে তোর ধর আনুমানিক এখন 28 বছর তোর। আচ্ছা। তোর আমার বন্ধুর বাড়িতে আছে তোর হচ্ছে ওর বাবা আছে। ওর বাবা এখন মনে কর অত চাপ নেয় না, যেহেতু ছেলে বড় হয়ে গেছে, ছেলে কাজ করবে। আচ্ছা, ওদের বাড়িতে ইনকাম সোর্স বলতে তোর বন্ধু? হ্যাঁ, ওর বন্ধু। আর ওর বাবার জমি জায়গা আছে, ওটুকু করে। আচ্ছা। ওর বাবাই করে, আর ও শুধু ব্যবসা সামলায়। তো ওর বাবা, ওর মা আর ওর সদস্য। হ্যাঁ, বাড়ির 3 জন। আচ্ছা। তোকে আমি প্রথমেই বলি, ওর বাড়ি থেকে আর কি যেখানে ও সাইকেল রাখে, যেখান থেকে ও বাস ধরে, সেই দূরত্বটা হচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা। 4 কিলোমিটার ওকে সাইকেল চলায় যেতে হয়। যায় ওখানে সাইকেল রাখে, ওখান থেকে বাস ধরে ওর যেখানে দোকান আছে সেখানে চলে যায়। আচ্ছা আচ্ছা। ওইখানে যেখানে ওর দোকান আছে সেইখানে তোর হচ্ছে ব্যবসার কাজে একটু দেরি হয়ে যায়। দেরি বলতে তাও ওর ওইখানে যেখানে ওর দোকান আছে সেখান থেকে বেরোতে 11:30 হয়ে যায়। রাত 11:30। রাত 11:30। এবার ও বুঝতে পারছে যে আমার দেরি হয়ে গেছে, আমাকে কতটা পথ পাড়ি দিয়ে তারপর বাড়িতে যেতে লাগবে। বাবা মা টেনশন করছে। তো ও বাস ধরে ওর যেখানে সাইকেল রেখেছে সেখানে আসতে লাগলো আধা ঘন্টা, ধর 12টা 10-15 বাজে গেছে। আচ্ছা। এবার ওখান থেকে যেখানে সাইকেল রেখেছে ধর 12:30 10-15, তো বাড়ির লোক তো জাগে থাকবে না অত রাত অব্দি। এবার ওর বাড়ির লোককে ডাকছে, ওখানে 2-একটা গল্প করছে। গল্প করে করে আসতে একদম সাইকেল নিয়ে বেরোতে তোর হচ্ছে 12:40 কি 45 বাজে গেছে ওর কথা অনুযায়ী। আচ্ছা আচ্ছা, ওই একটার কাছাকাছি। হ্যাঁ, ও আমাকে যেরকম বলেছে। এবার গ্রামের রাস্তা, তুই একটা জিনিস লক্ষ্য করবি, গ্রামের রাস্তা যদি পাকা না হয় তাহলে ওটা হচ্ছে খাল উঁচা থাকবে, 2 সাইডে জঙ্গল, মাঝখানে একটা যাওয়ার রাস্তা, আর সেই রাস্তা থাকবে খাল উঁচা, মাটির রাস্তা। আর ও জানে যে আমি যেই রাস্তাতে যাচ্ছি সেই রাস্তাটা খুবই খারাপ, যেহেতু গ্রামের রাস্তা। আর ওরও ও একটু ভিতরা টাইপের বলতে পারিস, একটু ভয় পাই যায় একটুতে। সেই জন্য ও গ্রামের রাস্তাতে ঢোকার সময় ওর পাশের বাড়ির যে কাকু আছে ওর কাকুকে ফোন করে দেয় যে কাকু তুমি একটু আগায় আসো, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। আর ওর কাকু তো জানে যে রাত্রের বেলা কিরকম হবে ব্যাপার। এটাই কি এই প্রথমবার কি দেরি হলো ওর? হ্যাঁ, এই প্রথমবারই এরকম দেরি হয়। ও খুব ভালো করে জানে যে গ্রামের রাস্তাটা আমার খুব খারাপ, আর ওকে তাড়াতাড়ি আসতে হয়। কিন্তু এই যেদিন ওর সাথে ঘটনাটা ঘটে সেদিন ও কোনো কারণবশত দেরি করেই দিল। আচ্ছা। ওরকে হয়ে গেল, হয়তো করতে চালো না, তাও হয়ে গেল দেরি। তো ওর গ্রামে ঢোকার সময় কাকুকে যখন ফোন করে, তো কাকু এরকম বলে যে হ্যাঁ বাবু আমি আগায় যাচ্ছি, তুই আয়।
তো দেরি হয়ে গেছে। এবার ও তাড়াতাড়ি যাওয়ার দরুন ওর গ্রামের একটা শর্টকাট রাস্তা আছে, মানে দুইটা রাস্তা। দুইটা রাস্তা। একটা রাস্তাতে যাতে 4 কিলোমিটার লাগবে, হুম। আর একটা যেটা রাস্তা আছে তারও অর্ধেক, মানে 2 কিলোমিটার লাগবে। আচ্ছা। তো কি হয়, ওই রাস্তাটা কিন্তু ভয়ানক, যেটা 2 কিলোমিটার দিয়ে যাবে কি না হুম। সেই রাস্তাটা একটু ভয়ানক। ও জানে যে রাস্তাটা ভয়ানক, কিন্তু ও বা গ্রামের সবাই মানে ওই জায়গাটাতে কেউ যায় না নাকি? হ্যাঁ, ওই রাস্তাতে আর কি যাই না তোর থেকে। আচ্ছা। ও রাস্তাটাতে আর কি যখন যাবে তখন কারোর কাকুকে ফোন করে এরকম এরকম বলে দিল যে কাকু আমি এই রাস্তাতে আসছি, তুমি একটু আগায় এসো। এবার হচ্ছে ওই যে শর্টকাট রাস্তাটা ধরবে, হুম 2 কিলোমিটারের যে শর্টকাট রাস্তাটা ধরবে হুম। সেটাও বাধ্য হয়ে ধরেছে। কেন হচ্ছে সারাদিন কাজকর্ম করে পরিশ্রম হয়ে গেছে। ও ভাবলো যে কিছু হবে না, ও জানে যে এরকম ব্যাপার, তাও ও সাহস করে চলে গেল। আর ওর কাকুকে ফোন করে বলে দিয়েছি যে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, তুমি আসো, তুমি আগে আসো, আগায় আসো। এবার ও ওই রাস্তা দিয়ে যখনকা যাচ্ছে না, দেখবি গ্রামের রাস্তা যখনকা খাল উঁচা, তুই তো আর কি কোনোদিন গ্রামে যাসনি, হুম। গেলে বুঝতে পারবি গ্রামের রাস্তা খাল উঁচা। তো ওই গ্রামের রাস্তা দিয়ে যখনকা জোরে সাইকেল চলে যাবি কি না, তখনকা দেখবি খুব ঝাঁকুনি লাগবে। হুম। আর ওই ঝাঁকুনি লাগতে লাগতে কোনো রকম আর কি ব্যতিক্রমভাবে ওর সাইকেলের চেন ছিঁড়ে গেছে। মানে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধ্যা হয়। সেখানে ওই রাস্তাতে। সন্ধ্যায় রাত তখনকার 1টা বাজতে যাই, ওর অতটা মনে পড়ছে না, মানে ও অতটা আমাকে টাইমিং বলতে পারেনি, তাও ধর 1টা বাজতে যাই। হুম। এবার ও সাইকেলে যেই চেন ছিঁড়ে গেছে ওই ভয় পেয়ে গেছে, বলছে আজকেই আমার চেনটা ছিঁড়তে হলো, আর এটা তাও- স্বাভাবিক। আর তারপর এখনই তো চেন ছিঁড়ে গেছে। এবার চেন ছিঁড়ার কারণে ওর এক হাতে আছে মোবাইল, আচ্ছা। সেটাকে পকেটে ঢুকায় নিল, হুম। আর ওর এক হাতে যে টর্চ লাইটটা বের করে নিল। এবার টর্চ লাইট ওর কাছে রাখে, কারণ গ্রামের রাস্তার লাইট কোনোদিনই হবে না, এটা এমনি অসম্ভব। রোদ রাতেই বাড়িতে আসতে হয়। হ্যাঁ, রাতে, সেই জন্য মোবাইল আলো তো ওর পোষায় না, হুম। সেই জন্য মোবাইল পকেটে ঢুকাই নিয়ে ওর আর একটা পকেট থেকে লাইট বের করে নিল। হুম। লাইট বের করে এক হাতে হ্যান্ডেল, এক হাতে লাইট দেখা যাচ্ছে, কুয়াশার রাত, হুম। হালকা হালকা ঠান্ডা করছে। তো ওরকমই ও ভয় পেয়ে গেছে আর আস্তে আস্তে করে যাচ্ছে আর কি, রাম রাম বলতে বলতে যাচ্ছে। হুম। ভয় এবার পেলে হচ্ছে যাওয়া সব হয়। থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রাম রাম বলা সত্ত্বেও যে এরকম হয়, এটা একটা অবিশ্বাস্য কাণ্ড। আচ্ছা। এবার লাইট মারছে, এবার দেখবি কুয়াশার সময় বেশি দূর কিন্তু লাইট যায় না। এবার কি হয়েছে, ও লাইট মারছে, মানে যেই দিকে যাবে সেই দিকে তো লাইট মারবে, রাস্তার দিকে। হুম। তো রাস্তার দিকে লাইট মারতে 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 যাচ্ছে কি না, তো একটা হট করে ওকে সতীশ বলে কেউ ডাকছে, মানে ওর নাম কিন্তু সতীশ, তোকে আমি আগে বলিনি, এখন বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে সতীশ। আচ্ছা। তো ওকে হট করে না কে ওর নাম ধরে ডাকছে, ও স্পষ্টভাবে শুনতে পেলো, আচ্ছা। কিন্তু ও ভাবলো যে এটা আমার মনের ভুল, কারণ এটাই ওর মনটাকে বিশ্বাস দিতে হবে, তো না হলে নাহলে ও কিভাবে রাস্তাটা পাড়ি দিবে। হুম। একদম। তো ওটা ভাবলো যে ওর মনের ভুল, সেইভাবে ও আস্তে 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 করে ফের যাচ্ছে। আর তোকে কথাটা বলতে যায় আমারই মানে কিরকম একটা ভয় ভয় লাগছে, যে মানে সেই দিনটা কথাটা আমার মনে পড়ে গেল। এই ঘটনাটার শিকার আমিও হয়েছি, মানে এই ঘটনাটা তোর সঙ্গে এই ঘটছে? ঘটনাটা আমার সাথে হয়েছে, আচ্ছা। আর সেই জন্য আমার একটু ভয় লাগে যাচ্ছে আর কথাটা জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি কথা। ও যখনকার ডাকটা শুনলো তখনকার ও আস্তে আস্তে মানে ওটাকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। অত রাতে কেই বা ডাকবে? এটা অত রাতে এড়ানোই কে মানে বুদ্ধিমানের কাজ হয়। হ্যাঁ। কে ডাকে অত রাতে? তো ওই এড়াই দিয়ে ফের সামনে যেতে যাচ্ছে, আস্তে আস্তে করে যাচ্ছে, সাইকেলের আওয়াজ হচ্ছে, মানে চেন ছিঁড়ে গেছে তো, এবার খালুচা রাস্তা, সাইকেলে বাড়ি খাচ্ছে, হুম। একটা আওয়াজ হচ্ছে। ও এক হাতে টর্চলাইট ধরে যাচ্ছে। এবার কিছুক্ষণ ধরে যেতে যেতে হট করে সামনে জনকার লাইট মারছে কিনা, হট করে ওর সামনে মনে কর ধর একটু দূরাদূরি, বলে অত কাছে না, হুম। মানে দূরাদূরি, টর্চলাইট আলো যতখানি অব্দি যেতে পারছে, হুম। হট করে দেখছি কি ওখানে একজন কেউ দাঁড়ায় আছে। এবার কিন্তু ওর ওর ভয় কাকুও লাগছে। হতে পারে, যে কাকু চলে আসছে হয়তো নাকি? না, আরে ও কাকু ওর কি করে হয়, ওর তার সাদা শাড়ি পরা ও মানে মহিলা। মহিলা, মাথার মধ্যে ঘোমটা দিয়েছে, চুলও দেখা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই, আচ্ছা। একদম উল্টা দিক হয়ে দাঁড়ায় আছে। ও লাইট মারা দেখছে যে কি একটা দাঁড়ায় আছে ওখানে। আচ্ছা। ও একদম ওর হার্টবিটটা মনে করো থামে গেছে ওর কথা অনুযায়ী, ও যেরকম করে আমাকে কথাটা বললো কি না, ওর হার্টবিটটা থামে গেছে। হুম। একাই যদি থাকি আর এরকম যদি হয়, এটা তো এটা স্বাভাবিক। হুম। ও যখনকাই ওই মহিলাটাকে আর কি দেখে জিজ্ঞাসা করছে যে, তুমি কে, এত রাতে কি করছো, জোরে চিৎকার করে বলছে, ওর আচ্ছা। ভয়ও লাগছে ওই জন্য চিৎকার করে বলছে। হুম। আর কিন্তু ও কিন্তু একটা জিনিস ভুলে গেছে, যে ওর পকেটে মোবাইল আছে, ওর কাকুকে ফোন করলে আরো কাকু ওর দৌড়ে আসতে পারে, হুম। কিন্তু ওর কিন্তু এটা কথা ভুলে গেছে। মানে একটা হুতাশ না, যে এত রাতের মধ্যে একটা মহিলা কি করবে ওখানে, হুম। আর তাও ফের সাদা শাড়ি পরে। তো কি হয়েছে, ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে কি, তুমি কি আর এখানে কি করছো। ওই মহিলাটাকে কোনো কথার উত্তর না দিয়ে বলছে, সতীশ তুই আমার কাছে আয়, এরকম ওকে ডাইরেক্ট বলছে।
কোনো উত্তর না দিয়ে আবার ডাইরেক্ট একই কথা, সতীশ তুই আমার কাছে আয়, নাকি? এবার যখনকার এটা কথা বলছে, কি ভয়ানক জায়গা। সতীশের একদম গায়ের লোম একদম শিউরে উঠছে। সতীশ আমাকে যেটা বললো যে মেয়েটার এত সুন্দর মিষ্টি গলা, এবার মেয়ে তো বলছে, ভূত তো আর বলতে পারছে না, যে মেয়েটার এত সুন্দর গলা, ওটা মেয়ে তো না, ভূত। যাই হোক, তো এত সুন্দর গলা যে আমি মোহিত হয়ে গেলাম, কিন্তু আমার খুব ভয় লাগছে। এবার যেই আর কি ওই মেয়েটা কথাটা বললো ওকে, তখনকার ওই মেয়েটা কথাটা বলে আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছে, আর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আচ্ছা, কুয়াশার সময় একটু দূরে গেলে আর দেখা যাবে না। এবার সতীশ কোনো রকম করে এবার জোরে জোরে বলছে রাম 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 বলতে বলতে জোরে জোরে যাচ্ছে, জোরে জোরে বলছে, বলতে 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 আস্তে আস্তে করে পা বাড়াচ্ছে। কিছুক্ষণ পা টিপে আস্তে আস্তে যেতে যেতে হট করে ফের সামনে দেখছি ফেরত চলে আসছে ওই মহিলাটা। ওই মহিলাটা। এবার সতীশ কিন্তু ওকে কিছু জিজ্ঞাসা করেনি। এবার ওই মহিলাটা ডাইরেক্ট ওকে বলছে যে সতীশ তুই আমার কাছে আয়। মানে মহিলাটাকে এবার দেখা যাচ্ছে যে মুখ চোখ দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু দূরে থাকার কারণে ও মুখটা বুঝতে পারছে না। মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা মানে কিছু একটা আছে, কিছু একটা আছে। মুখটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ। কেমন টাইপের ওরা বুঝতে পারছে না। বুঝতে পারছে না যে কি আছে না। হ্যাঁ, আর ও কিন্তু ওর বাড়ির কাছে প্রায় চলেই আসছে, আচ্ছা, প্রায় চলে আসছে। এবার ওর কাকুকে যে আগে ফোন করে দিয়েছিল, ওর কাকু প্রায় কাছাকাছি চলে আসছে। এবার ও বুঝতে পারছে যে আমি আমার বাড়ির কাছে চলে আসছি, আর ও কাকুকে ফোন করার জন্য মানে ওর সাহস বাড়ে গেছে এখন। ও কাকুকে ফোন করে বলে দিয়েছে, কাকু অনেক টাকায় চলে আসছে, এবার সাহস বাড়ে গেছে। এবার ও উল্টাই যায় জিজ্ঞেস করছে এখানে কেন, আর আমার সাথে কেন কথা বলছে এইভাবে। কে সতীশ বলছে ওই মহিলাটা? সতীশ বলছে মহিলাটাকে। ওই মহিলাটা কোনো কথার রিপ্লাই না দিয়ে ফের বলছে কি সতীশ তুই আমার কাছে। মানে তখন থেকে একই কথা, একই কথা, সতীশ তুই আমার কাছে। ফের বলছে সতীশ তুই আমার কাছে, মানে কন্টিনিউ 2-3 বার বললো। এবার 2-3 বার বলার পর মানে ও একটা ভ্রমের মধ্যে চলে গেল। মানে মনে কর হয় না যে তোর হচ্ছে তোকে মোহিত করে দিল, বশ করে দিল, এরকম হয় না, তোকে এক ধরনের বশ করে দিল। যেই মানে সতীশের হুঁশ আছে যে ওটা খারাপ জিনিস আমাকে ডাকছে, কিন্তু ও নিজেকে আটকাতে পারছে না। এবার ওর হাতে যে সাইকেল ছিল, ও সাইকেল ফেলে দিল, সাইকেল ছাড়ে দিচ্ছে। ওই বলছে যে আমি সাইকেল ছাড়ে দিয়েছি। এবার সাইকেল ছাড়ে দিয়ে ওকে জনকা ডাকছে, আরো 2-3 বার কন্টিনিউ ডাকার পর মেয়েটা কন্টিনিউ ডাকার পর এবার সতীশ একদম সাইকেল ছাড়ে দিয়ে সোজা ওর দিক যেতে লাগেছে, আচ্ছা, মেয়েটার দিক। এবার সতীশ বুঝতে পারছে যে আমার মানে আমি নিজেকে আটকাতে পারছি না। ও বুঝতে পারছে যে ওটা ভয়ানক জায়গা বা ওটা অন্য কিছু একটা মানুষ। আচ্ছা, দাঁড়াও, এটা কি ওই টাইপের ঘটনা নাকি ওই যে নিশির ডাক, রাত্রেবেলা ঘুম হ্যাঁ, থেকে উঠে চলে যায়, কাউকে দেখা যায় না? একমাত্র তোকে একটা কথা বলে দেই যে নিশির ডাকি হয় যে একটা মধুর আওয়াজ দিবে, যে তুই আচ্ছা। নিজেকে কন্ট্রোল করতে পারবি না, ওর ডাকেই নিজেকে তুই কন্ট্রোল করতে পারবি না। মানে এত সুন্দর এত সুন্দর আওয়াজ যে নিজেকে কন্ট্রোলই করা যাবে না। আচ্ছা, তো সেরকম তোর হুঁশ থাকবে কিন্তু তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। তো না চাই তো ওর পা টিপে টিপে আস্তে আস্তে করে যাচ্ছে, আর মেয়েটা এক নাগারে ডাকে যাচ্ছে সতীশ তুই আমার কাছে, সতীশ তুই আমার কাছে। মানে এই মুহূর্তে এখন ওর কাকা সেখানে আসেনি, পৌঁছায়নি। কিছুটা দূর যাওয়ার পর ওর হুঁশ আছে, ও বুঝতে পারছে যে আমি যাচ্ছি, আমি এত দূর চলে আসছি, কিন্তু ও নিজেকে আটকাতে পারছে না। এবার কিছু দূর যাওয়ার পর সামনে একটা পুকুর পড়বে, আর গ্রামের পুকুর কিরকম হয় বলতো, একদম খাড়া টাইপের। খাড়া মানে কি বলতো, ঢালু, মানে একবার পড়লে তুই মরে যাবি, এরকম একটা ব্যাপার, মানে অনেকটা গভীর হয়। তোর কাকু একদম সেই সময়টাতে ওর কপাল ভালো যে ওর কাকু চলে আসছে, মানে পিছন থেকে চলে আসছে। পিছন থেকে কাকু লাইট মারছে, দেখছে সতীশ সামনে দাঁড়ায় আছে, আই থিঙ্ক যাচ্ছে সতীশ, যাচ্ছে পুকুরের দিকে, ওর দিক যাচ্ছে। ওর কাকা ফের আমাকে ঘটনাটা বলে আচ্ছা, যে আমি যখন ওখানে পৌঁছাই দেখছি সতীশের সাইকেল তো পড়ে আছে দূরে, ওর সাইকেলটা ফের ওর কাকা হাতে করে নিয়ে আসছে। তখনকে আমি যেই সতীশকে ডাক দিই, ওর কাকু যেটা বলছে, যখনকে আমি যেই সতীশকে ডাক দিই, ও আমার কথা শুনছে না। মানে ওর কাকু কাউকে দেখতে পাচ্ছে না, না, শুধু সতীশই সতীশ দেখতে পাচ্ছে, আর ও আগে যাচ্ছে, আস্তে আস্তে করে পা দিয়ে যাচ্ছে, আর সামনে পুকুর, আচ্ছা, বড় পুকুর। ও আগে সামনে যাচ্ছে, আর ওর পিছন দিকে বলছে এই সতীশ ওদিকে কোথায় যাচ্ছিস, তোর বাড়িতে এদিকে। এবার ও যখনকা আমার মানে কথাটা বলতে নিজেরই ভয় লাগছে, বুঝতে পারছি, আটকে জড়পল্ট হয়ে যাচ্ছে কথা। হ্যাঁ, তো ও যখন ওদিকে যাতে নিচ্ছে, ওর কাকু কন্টিনিউ 2-3 বার করে বললো যে সতীশ তুই ওদিকে কোথায় যাচ্ছিস, এদিকে আয়। ওর কাকু 2-3 বার বলার পরে ওর কাকু বুঝতে পারে গেছে ওর এবার কিছু একটা ধরেছে ওকে। ওর কাকু বুঝতে পারে গেছে, তার মধ্যে তো আগে এই জায়গাটা খারাপ। আর ওর কাকু কিন্তু দৌড়ায় আসেনি, হাঁটে হাঁটে আসছিল যখন কাকু কথাটা বলে। হয়তো ভাবছো যে ওদিকে এমনি যাচ্ছে, কিন্তু ওর কাকু 2-3 বার ডাকার পর সতীশ কোনো উত্তর দিচ্ছে না। এবার ওর কাকু বুঝে গেছে যে এরকম একটা ব্যাপার। ওর কাকু একদম দৌড়ায় যায়, ওর হাতটা যেই
ধরে নিল কি না, হাতটা ধরে একটা বাড়ি মারলো পিঠের মধ্যে, একটা থাপড়া বলে না, পিঠের মধ্যে একটা থাপড়া মারলো। তখন ও একটা ঝাটকা মারে উঠলো, মানে কি বলতো, ও একটা মোহের মধ্যে ছিল, বুঝলি? কাটে গেল। ওটা কাটে গেল, ঝাটকা মারে উঠলো। তাও কিন্তু ওই মেয়েটা যে ডাকছে কি না, ও কাউ কিন্তু শুনতে পাচ্ছে না, ও সত্যি কিন্তু শুনতে পাচ্ছে এখনো ওই মেয়েটাকে ডাকছে। এবার ও সতীশ ওর কাকুকে বলছে, কাকু আমাকে না একজন ডাকছে, খুব সুন্দর গলা। আচ্ছা, ও কন্টিনিউ এই কথাটা বলছে, আর ওর কাকু ধমকা বলছে, তুই এদিকে কোথায় আছিস, তুই এদিকে তোর বাড়ি না, এদিকে তোর বাড়ি, এত রাতে তুই কোথায় আছিস, তোর মা বাবা টেনশন করছে না? তো ওর ওই সতীশ কন্টিনিউ একটা কথাই বলে যাচ্ছে যে কাকু আমাকে ওই মেয়েটা ডাকছে, ওই মেয়েটা খুব সুন্দর গলা। মানে এখন কি সতীশ দেখতে পাচ্ছে না ওই মেয়েটাকে? না, সতীশ তো দেখতে পাচ্ছে না, কিন্তু সতীশ আওয়াজটা শুনতে পাচ্ছে। আচ্ছা, ওই আওয়াজটা এখন ওর কানে ভাসতেছে। আওয়াজটা কান পাচ্ছে যে ওর কাকু জিজ্ঞেস করছে যে এদিকে তুই কোথায় যাচ্ছিলি। হুম। ওর কাকুকে বলছে, কাকু ওই মেয়েটা না আমাকে ডাকছে, খুব সুন্দর গলা। ওই একই কথা বলে যাচ্ছে। এবার ওর কাকুর বুঝতে আর বাকি থাকলো না যে ওকে কিছু ধরেছে। তো রীতিমতো ওর কাকু কোনো রকম ভাবে, সাইকেল কিন্তু পিছনে পড়ে আছে, সাইকেল তো পিছনে সাইকেল পিছনে পড়ে আছে, ওর লাইট তো হাত থেকে পড়ে গেছে, লাইট কিন্তু জ্বলছে, কিন্তু ওর কাকু এখন ওগুলার দিকে ধ্যান নাই, কারণ ওকে বাঁচাতে হবে। এবার কাকু রীতিমতন বাড়ির কাছাকাছি চলে আসছিল। এবার কাকু রীতিমতন কোনো রকম ভাবে ওকে ওর হাতটা ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তাও একটা কথাই বলছে যে কাকু ওই মেয়েটা আমাকে ডাকছে, খুব সুন্দর গলা। ও কাকু ওকে রীতিমতো জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, মনে করো অত বড় চ্যাংরা, ওকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছিস তো। আর কাকুরও বয়স মিনিমাম 45-50-এর কাছাকাছি, জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। আর ভয় পাবে না, এটা এরকম কোনো মানুষ এখনো নাই, ভয় পাবি। এবার কাকু ভয় পাচ্ছে, তার মনটা শক্ত করে কোনো রকম ভাবে সতীশকে টানে টানে নিয়ে যাচ্ছে। সতীশ কিন্তু কিছুতেই যাবে না, আচ্ছা, ওকে টানে টানে নিয়ে যাচ্ছে। কোনো রকম ভাবে ওকে বাড়িতে শুয়াইছে, ওর মা বাবা জাগিয়েছে, ওর মা বাবা এখন কিছু খায়নি, কারণ ছেলে খাবে, তারপর ছেলের সাথে খাবে, এরকম একটা ব্যাপার। তো ওর কাকু ওকে কোনো রকম ভাবে বিছনার মধ্যে শুয়াইছে। শোয়ানোর পর ওর মা বাবাকে এগুলা ঘটনা বলেছে। ওর মা বাবা মা বাবা শোনার পর তো স্বাভাবিক যে ওর মা কাঁদছে, বেশ মেয়ে মানুষ হয় বেশি আর কি, তোর মা কাঁদছে। তো ওর কাকু বলছে যে বেশি টেনশন করার দরকার নাই, আজকে আমি ওর কাছে শুয়ে যাচ্ছি, মানে আজকে রাতটা মানে আমি ওর কাছে থাকছি। হ্যাঁ, এবার সতীশের বাবাকে বললো ওর কাকুটা যে আমার বাড়িতে একটু খালি বলে আসো যে আজকে আর যাবো না, আমি এখানে শুয়ে যাচ্ছি। এবার ওর বাবা বলতে গেছে, বলে টলে চলে আসলো। এবার ওর সতীশের কাছে ওর কাকু শুয়ে গেল। এবার ভোর থেকে ওর কাকুর লক্ষ্য করছে ওর গাটা প্রচন্ড গরম করছে, ঠান্ডার সময়, মানে জ্বর আসছে। হ্যাঁ, জ্বর আসছে, প্রচন্ড গরম করছে গাটা। দেখবি একটা প্রত্যেকটা গ্রামে না 1-2টা করে মাহাত থাকবে, ঝাড়ফুঁক টাইপ। এবার ওর মা বাবাকে ওর কাকু উঠাই নিয়ে ওর কাছে পাঠাই দিল, সতীশের কাছে। এবার ওর কাকু কি করছে, যে ইয়েকে ডাকতে গেছে, ওঝা বলতে পারিস, মাহাতকে ডাকতে গেছে। ওর মাহাতকে সব কথা বললো। মাহাত ওকে নিয়ে আসলো, জলপুরা খালো, খাইটায় মনে কর জ্বর হালকা কমেছে, কিন্তু গায়ে কোনো শক্তি পাচ্ছে না, ওর জ্ঞান চলে আসছে। এবার বলছে, কাকু আমি কে যেন ডাকছিল, কাকু তুমি আমাকে এখানে নিয়ে চলে আসছো, আমি বুঝতেই পারিনি, এরকম ও বলছে। ওই ডাকার পর থেকে ওর কাকু যে নিয়ে আসছে, ওখান থেকে কোনো কিছু মনে নেই। আচ্ছা, ওর কাকু যে ওকে ডাকছে, ওগুলা গল্পটা এখন যদি বলছিস, এটা ওর কাকুর কাছ থেকে শোনা। হ্যাঁ, ওর কাকুর কাছ থেকে শোনা। ওর তো এখনো জ্ঞানই তো নাই, ও কি করে বুঝবে। তো টলপুরা খায়, ওর কমে গেছে, মনে কর মানে তোর শরীরে শক্তি নাই, কিন্তু ওর সবকিছু জ্ঞান চলে আসছে, একটু জ্বরও কমে গেছে। ও টানা একদম 2 দিন ধরে জ্বরে পড়েছে। তারপর থেকে এবার আমিও তো আমার বাড়িতে আছি। এবার ওর সাথে আমার মনে কর 15 দিনের মতন কোনো দেখা সাক্ষাৎ নেই। এবার 2 দিন পরও আমাকে ফোন করছে, তখনকে আমি বাড়িতে আর কি খেতে বসছি। 15 দিন মানে কি ঘটনাটা হওয়ার 15 দিন আগে থেকে? হ্যাঁ, ঘটনা হওয়ার 15 দিন আগে থেকে ওর সাথে আমার সেরকম কথাবার্তা হয়নি। আচ্ছা। তো দুপুরবেলা আমি খাতে বসছি, তখনকার 2:30 বাজে। হট করে দেখি সতীশের ফোন। আর সতীশের সঙ্গে গত 15-16 দিন ধরে আমার কথাবার্তা সেরকম হয়নি। হট করে ফোনটা পিক আপ করলাম, আমি বললাম যে হ্যালো, বল রে বন্ধু। তখন সতীশ বলছে যে প্রভাস তুই কোথায় আছিস? আমি বললাম যে বাড়িতে আছি রে, খাতে বসছি। ও খাতে বসছিস? বলছে, সতীশ বলছে আয় না আমার বাড়িতে। আমি বললাম কেন রে? বলছে আর কি বলবো, মানে আমার সাথে একটা মনোমান্তিক একটা খারাপ কিছু হয়ে গেছে। আমি চমকে গেলাম, খাতে বসছি। হ্যাঁ, আমি বলছি কিছু হলো নাকি? তখন সতীশ বলে যে না ওরকম কিছু না, মানে আমার সাথে একটা ভয়ানক কিছু হয়ে গেছে। এবার আমি কিন্তু ওর বাড়িতে যাওয়ার ছিলাম না, আমি ভাবলাম যে অন্যদিন চলে যাবো।
ওই এমনভাবে জোর জবরদস্তি করে বললো যে প্রবাস তুই আয় আমার সাথে, এরকম কিছু হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা। ও আমাকে বলছে কি রাঘব আর সুমিরকে নিয়ে আয়। আমি বললাম যে ঠিক আছে তুই থাক, আমি যাচ্ছি। আর ও ফের বলে দিচ্ছি যে সন্ধ্যাবেলার মধ্যে ঢুকবি, রাতের খাওয়া খায়, তারপরের দিন যাবি। আচ্ছা। আমি বললাম যে গোটা রাতের প্রোগ্রাম? ও বলছে যে হ্যাঁ গোটা রাতই, তোকে গোটা রাতই থাকতে হবে। আচ্ছা। আমি ওকে বললাম যে তোর বাড়িতে তো কোনোদিন যাইনি রে, তো লোকেশন টোকেশন সব পাঠাই দে কত দূর। ও বললো যে তোকে আমি যেই লোকেশনটা দিব ওই লোকেশন করে আসবি, কাটাকাটি করবি না, আর মিনিমাম আসতে 3 ঘন্টার মতন লাগবে। আচ্ছা। ও কিন্তু আমার বাড়ির দূরত্বটা জানে, আমি জানি না। ও বলছে 3 ঘন্টার মতন লাগবে, বেশি করিস না, তোর হচ্ছে 3টা সাড়ে 3টা থেকে বেরিয়ে যাবি। আচ্ছা। আমি বললাম যে ঠিক আছে। এবার বন্ধু বান্ধবের পাল্লা, বুঝতেই তো পারছিস। রাঘব আর সুমিরকে বললাম যে সুমির সতীশের একটু এমার্জেন্সি আছে তো যেতে বলছে। ওরা বলছে ঠিক আছে চ। এবার শালাগোলা যে আমি বুঝতে পারিনি যে ওরা তোর হচ্ছে 6টার সময় বেরোবে, আর 6টার সময় ওখানে যেতে বলছে। এবার 6টার সময় যেই আমরা গাড়িতে উঠছি, মানে আমাদের নিজস্ব গাড়ি আছে তো গাড়িতে উঠছি। এবার সবাই ইয়ার্কি মারছে, মানে আর 2জন আছে ওরা ইয়ার্কি মারছে। তো সতীশ আমাকে ফট করে ফোন করে বলছে কিরে কোথায় আছিস? আমি বললাম যে এই যে বেরোলাম রে। সতীশ এবার রাগে গেছে, তো তোকে তো আমি এখন ঢুকতে বললাম, তুই এখন বেরোলি মানে? ও এবার পুরো রাগে গেছে। এবার বলছে যে এটা কিন্তু ঠিক করলি না, আমাকে বলছে। আমি বলছি আরে ভাই তোর বাড়িতে যাওয়ার জন্যই বেরোইছি। ও বলছে যে আমি তোকে যেই লোকেশনটা পাঠাচ্ছি তুই ওই লোকেশনেই আসবি, আর আমার গ্রামের রাস্তা ঢুকার আগে আমাকে একবার ফোন করে নিবি। ও আমাকে এরকম বলছে। তো আমরা বেরোলাম মিনিমাম। সতীশের সঙ্গে যে এত বড় একটা ঘটনা ঘটছে তোরা এখনো জানিস? ওগুলো আমরা এখনো জানি না। আমরা খালি জানি যে সতীশের শরীর খারাপ, ও যেরকম বলেছে ওর একটা মনোমান্তিক ওর সাথে কিছু হয়েছে সেরকম বলেছে। তো আমরা মোটামুটি একটু ভয়ে আছি। তো আমাদের যাতে মিনিমাম 6টার সময় বেরোচ্ছি, যাতে আমাদের 9:30 বাজলো। এবার 80-86 কিলোমিটার আমার বাড়ি থেকে একদম ওর বাড়ি অবধি। পরে মিটারে আমি কিলোমিটারটা দেখলাম, গাড়ির মিটার তো 86 কিলোমিটার। তো 86 কিলোমিটার যাতে 9.5 ঘন্টা লাগবে, এটা তো অস্বাভাবিক না। এবার কি বলতো, রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। সতীশ আমাকে ফোন করছে, আমি ইচ্ছা করে ফোন ধরছি না, ফোন করলে ফের গালাবে। তো 9:30 বাজে গেছে। এবার তোর হচ্ছে যেই গ্রামের রাস্তায় ঢুকবো, সতীশ তো ফোন করতে বলছিল। সতীশ তো ফোন করতে বলছিল। আমার 2টা পাশ থেকে বন্ধু বলছে কি এত দূর চলে আসছে, এখন ওকে ফোন করবো, চল যেটা লোকেশন আছে সেটাতে চলে যাবো। এবার ও কিন্তু, আমি তোকে তো আগেই বললাম ওর গ্রামে যাওয়ার 2টা রাস্তা আছে, একটা শর্টকাট আর একটা হচ্ছে 4 কিলোমিটার। এবার আমাদের খিদা লাগে গেছে। এবার আমার যে 2টা আমার সাথে বন্ধু আছে, রাঘব আর সুমির, ও বলছে কি প্রবাস এখানে দাঁড়া, আমি লোকেশনটা চেঞ্জ করি। আমরা না ওই চেঞ্জ করতে মানা করছে, এমনিতে গাল খাবো, তার মধ্যে তুই আরও গাল খাওয়াবি। এবার বলছে না না কিছু হবে না, মানে সুমির বলছে না না কিছু হবে না, আমি তোর লোকেশনটা চেঞ্জ করে শর্টকাট রাস্তা দেখছি আর তাড়াতাড়ি বোঝা। আর খিদাও লাগছে, আমি ওই জন্য নাও করলাম না। ঠিক আছে দেখ শর্টকাট রাস্তা দেখতে যাই, দেখছি কি যে ওই যেই শর্টকাট রাস্তাটা সতীশ মারেছিল ওই রাস্তাটাই আমরা ফের বাঁচিয়ে নিলাম। আচ্ছা, আমরা কিন্তু কিছু জানি না যে এই শালা এটা 2 কিলোমিটার, এটা 4 কিলোমিটার। আমি মনে মনে বলছি সতীশকে গাল দিব, শালা 4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিস। তো তখনকে আমরা বললাম যে এই শালা চল এটা 2 কিলোমিটার। আর খিদা লাগছে, আর থাকতে পারছি না। এবার ওই রাস্তার মধ্যে ঢুকে গেছি। এবার রাস্তার মধ্যে ঢুকে ওখানে দাঁড়াই যে ম্যাপ ট্যাপ চেঞ্জ করতে, মনে কর ধর 9টা তোর হচ্ছে 45 বাজে গেল, প্রায় 9:45টার কাছাকাছি। এবার ওইদিকে শুরু করলাম যাওয়া, গ্রামের রাস্তা, গাড়ি আস্তে করে চালাতে হচ্ছে, খালুচা রাস্তা, দুই দিকে জঙ্গল। এবার কিন্তু একটু আমার ভয় লাগছে, কিরকম ভয়, এরকম রাস্তায় কোনোদিন আসিনি আজ পর্যন্ত। চোর ডাকাতের ভয়, এরকম রাস্তা, চোর ডাকাতের ভয়, এরকম রাস্তায় কোনোদিন আসিনি। তো সতীশকে ফোন করে নিয়ে আমরা একদম ওই শর্টকাট রাস্তাতে বেরিয়ে গেছি, আস্তে আস্তে করে গাড়ি যাচ্ছে। এবার গাড়ি যেতে যেতে হট করে সুমির কিন্তু গাড়ি চালাচ্ছে, সুমিরই লোকেশনটা চেঞ্জ করলো। সুমির হচ্ছে বলছে প্রবাস একটু বাথরুম যেতে হবে, বাথরুম মানে টয়লেট। আমি বললাম শালা এখানে থামবো না, একবারে ওর বাড়িতে যাই করে নিবি, যা করার ওর বাড়িতে যাই করবি। এখন তো আমাকে ফোন করছে, মিনিমাম 10-12 বার ফোন করে দিল। এবার রাঘবও বলছে যে না না এখানে থামিস না, এখানে থামে কি করবো, জঙ্গলের রাস্তা, বুঝতে পারছি কোনোদিন আসেনি। ও বলছে না আমি পেচ্ছাপ করবো, নাহলে আমি গাড়ির মধ্যে করে দেবো। আচ্ছা, এবার শালা ওকে গালও দিলাম 2-1টা, যে এরকম ব্যাপার তুই আর থামতে পারছিস না। বলছে না আমি থামবো না, গাড়ি চালাবো না। ও শালা গাড়ি বন্ধ করে দিয়ে নামে গেছে। ঠান্ডা রাত, শালা কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না। মানে বন্ধুদের মধ্যে এরকম করে কথা বলছি যে কুয়াশা, আমি বন্ধুটাকে বলছি শালা কুয়াশাটাতে কিছু দেখা যাচ্ছে না, তুই গাড়ির চাবিটা বন্ধ করে দিলি।
এবার ফের আমি চাবিটা অন করে দিলাম। এবার ও গেটটা খুলে পিছন দিকে তোলেছি, পেছাব করতে গেছে। ও কিন্তু সুমির কিন্তু একটু ইয়ার্কি টাইপের ছিল, মানে একটু ইয়ার্কি মারে। আমি আর রাঘব গাড়ির মধ্যে বসে আছি, রাঘব পিছনের সিটে বসে আছে, আমি সামনের সিটে বসে আছি। রাঘব সতীশকে বলছে, হ্যাঁ কত দূর রে? বলছে এই এখানে, বেশি দূর যায়নি। মানে ভালোই চলে গেছে, মিনিমাম 10-12 ফুট চলে গেছে। আচ্ছা। তো হট করে না, মনে কর পেচ্ছাপ করতে করতে, মানে টয়লেট করতে করতে হট করে না চিৎকার করে ওঠে, হ্যাঁ। তো যে চিৎকার করে উঠলো, আমরা গাড়ি থেকে নামলাম। আমি বললাম যে কী হয়েছে রে, চিৎকার করলি কেন? বলছে আমাকে না পিছন থেকে থাপ্পড় মারলো। বললাম শালা ইয়ার্কি মারার জায়গা পাস না, দেরি হয়ে গেছে, তুই ইয়ার্কি মারছিস কেন? এইগুলা আগে আছে, এমনিতে সতীশ রাগে আছে। এবার বললাম, এবার বলছে প্রবাস তুই দাঁড়া, আমি পেচ্ছাপ করবো। রাঘবকে বলছে তুই দাঁড়া, গাড়িতে ঢুকবি না, আমি পেচ্ছাপ করবো। এবার গাড়ি কিন্তু গেট খোলা, ঠান্ডার সময়। এবার বলছে দাঁড়া, আমাদেরকে গাড়ির মধ্যে ঢুকতে দিচ্ছিলাম যে তুই দাঁড়া, নাহলে কিন্তু আমি এরকম পেচ্ছাপ করতে করতে চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আর কি মানে বলছে, বলছে ঠিক আছে নে তুই কর। আমরা গাড়ির মধ্যে ঢুকলাম না, এবার গাড়ির গেট খোলা আছে। এবার গাড়ির গেট খোলা আছে, আসে নিয়ে আমরা কোনো রকম গাড়ির মধ্যে বসলাম। ওর সতীশের পেচ্ছাপ হয়ে গেলে এবার গাড়ির মধ্যে আসে বসলাম, গেট বন্ধ করলাম। গাড়ির মধ্যে মনে কর ঠান্ডা হাওয়া ঢুকেছে, এবার হিটার টাইপে চালালাম। কিছু দূর যাওয়ার পর, মানে আস্তে আস্তে তো গাড়ি চালাচ্ছে, মনে কর 2 কিলোমিটার যাতেও তোর হচ্ছে, যেখানে স্পিডে চালালে 5 মিনিট কি 3 মিনিট লাগে, সেখানে আমাদেরকে 10-15 মিনিট লাগলো, আস্তে আস্তে যাচ্ছে। এবার যাতে যাতে হট করে বলছে প্রবাসী গেঞ্জিটা আলো করতে, ওখানে চুলকাচ্ছে। আমি সামনের সিটে বসে আছি, পিঠে আর কি। পিঠে কে কে এটা মানে? সুমির, যে গাড়ি চালাচ্ছে, ওর পাশে তো আমি বসে আছি। এবার আমাকে যে প্রবাসী পিঠটা দেখতে ওখানে চুলকাচ্ছে। তুই বিশ্বাস করবি না, আমি যেই পিঠটা উঠালাম না, দেখছি 5টা আঙুলের একটা থাবা আছে। মানে সুমিরের পিঠে নাকি? সুমিরের পিঠে 5টা আঙুলের থাবা আছে। আমি চমকে গেছি। এবার রাঘবও পিছন থেকে দেখে নিয়েছে, ও চমকে গেছে। ও বলছে ভাই এটা কিভাবে হলো? ওই আসতে রাঘব আসতে করে বলছে ভাই এটা কিভাবে হলো? আমি সুমিরকে কিন্তু বলিনি যে 5টা আঙুলের থাবা। আমিও দেখতে পেয়ে গেছি, ও দেখতে পেয়ে গেছে। 5টা আঙুলের থাবা স্পষ্ট একদম বোঝা যাচ্ছে, কারণ রক্ত জমে আছে এরকম একটা ব্যাপার। সুমির জানে না, কিন্তু সুমির জানে না। আমি হ্যাঁ চুলকাচ্ছে কেন, তো ফুলে গেছে। এবার আমি আর রাঘব বুঝে গেছি। ইয়েকে সতীশকে ফোন করলাম, সতীশ এরকম এরকম ব্যাপার। ও আমাকে গাল দিয়ে বললো, তোকে তো আমি আগেই বলছিলাম আগে আসতে, দেরি করলি কেন? তারপর আবার রাস্তা চেঞ্জ, তারপরে আবার রাস্তা চেঞ্জ। বলিসনি নাকি? হ্যাঁ এটা তোকে বলিনি যে রাঘব ইয়ে সত্যি শর্টকাট রাস্তাতে হচ্ছে। যেই বলছি শর্টকাট রাস্তাতে হচ্ছে, ওই আমাকে আরো 2-1টা গাল দিয়ে দিল। বলছে কোনো কথা বলবি না, বজরংবলী চালা। আমাকে বলে দিচ্ছে। এবার আমিও বুঝতে পারে গেছি, রাঘবও বুঝতে পারে গেছে। এবার সতীশ তো কিছু বুঝতেই পারেনি, ও গাড়ি চালাচ্ছে। আমি গাড়ি থামাবি না। এবার আমি ওই গাড়ির সামনের সিটে বসছিলাম, আর হনুমান চালিশা চালিয়ে দিলাম। এবার বিশ্বাস কর, যেই হনুমান চালিশা চালালাম, মিনিমাম 3 থেকে 4 সেকেন্ড পর আমার দেখছি বাঁ কাঁধের নিচে, মানে কথা হাতের একটু উপরে, কনিটার উপরে দেখছি 3টা আঙ্গুলের খামচানো দাগ। কেউ নাই তখনই প্রথমে আমি বুঝতে পারিনি যে খামচানো দাগ। প্রথমে দেখছি যে এখানে জ্বলছে কেন, ফট করে যখন আমি হাত দিয়ে দেখছি 3টা আঙ্গুলের খামচানো দাগ। এবার যে খামচানো দাগ আর কি আমি দেখে নিচ্ছি, আমি কিন্তু ওদেরকে বলিনি, আমিও ভয় পেয়ে গেছি। এবার সুমির পাশ থেকে বলছি কি পচা পচা গন্ধ বেরোচ্ছে গাড়ির মধ্যে, পচা গন্ধ। এবার রাঘবের গাড়ি, রাঘব বলছে কি কিরে শালা তুই গাড়িটারি ধুস না নাকি? এবার বলছে না না, গাড়ির মধ্যে কি পচা থাকবে। মানে গাড়িটা চালাচ্ছে সুমির, কিন্তু গাড়িটা রাঘবের। রাঘব পিছন দিকে বসে আছে, তোরা দুজন সামনের দিকে বসে আছি। এবার আমি পচা পচা স্মেলটা পাচ্ছি। আচ্ছা। এবার রাঘব বলছে এরকম তো হওয়ার কথা না রে, এটা গন্ধ পাচ্ছি খুব খারাপ। হনুমান চালিশা কিন্তু গাড়িতে এরকম গন্ধ, হনুমান চালিশা কিন্তু আস্তে করে চলাই দিচ্ছি যাতে আমাদের কথাবার্তা শোনা যায়। ফের আমি সতীশকে ফোন করেছি, বললাম যে সতীশ এরকম এরকম ব্যাপার। এবার সতীশের বুঝতে বাকি থাকলো না যে আমরা ওটা শিকার হয়ে গেছি। আচ্ছা। ওই ভৌতিক কবলের শিকার আমরা পড়ে গেছি। সতীশ ডাইরেক্ট যেই মাহাতার কাছ থেকে ঠিক হয়েছে, ওই মাহাতাকে ফোন লাগাই বলছে যে এরকম এরকম ব্যাপার। আমি কনফারেন্সে আছি, আমি কিন্তু কানের মধ্যে মোবাইলটা দিয়ে কনফারেন্সে আছি। আচ্ছা। সতীশ যে মাহাতাকে বললো যে এরকম এরকম ব্যাপার। এবার মাহাতা আমাকে বললো যে বাবু তোমরা কয়জন আছো? আমি বললাম যে এরকম এরকম 3 জন আছি, সুমির আছে, রাঘব আমার একটা বন্ধু আছে, আর আমি আছি, আমার নাম প্রবাস। মাহাতাকে বলার পর মাহাতা বলছে কি তুমি হনুমান চালিসাটা একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে, সতীশ কিন্তু আগেই বলে দিয়েছি যে আমরা হনুমান চালিসা চালাই দিচ্ছি, মাহাতাকে সব খুলে বলে দিয়েছি। এবার মাহাতা বলছে কি তুমি হনুমান চালিসাটার সাউন্ডটা বাড়ায় দিয়ে একটা দরজার খালি কাজটা খুলে দিয়ে, মনে করো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের জন্য খুলবা, খুলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। আমাকে বলছে আর ফোনটা রাখবা, আগে ফোনটা কাটবা, তারপর কাজটা খুলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে। 2 থেকে 3 সেকেন্ডই খোলা থাকবে। আচ্ছা। এবার ফোনটা রাখলাম,
রাখে আস্তে করে ওই যে বাটনটা টিপলাম, হুম খালি একটু খালি ফাঁকা ছিল, একটু হুম হুম হুম। একদম আমার নাকটার পাশ দিয়ে যে চলে গেল না, মানে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, মানে এত জোরে একদম সা করে চলে গেল বাতাসটা, বাতাস টাইপের কিছু। হুম এবার আমি সঙ্গে সঙ্গে কাজটা লাগাই দিচ্ছি, আর যে আমার পাশে যে সুমির যে গাড়ি চালাচ্ছে, হুম হুম। আমার কিন্তু হার্টবিট একদম থামে গেছে। এবার আমি সুমিরকে বলছি যে তুই চোখটা বন্ধ কর, যা চোখটা খুলে রাখ, যাই হোক, মানে আমার কথা জোরে যাচ্ছে তনকা, হুম হুম। তুই একদম গাড়ি স্পিডে চলা। ওই যে শালা ওই বলছে ভাঙা চোট আসছে কীভাবে চলা, হয়তো কিছু বুঝতে পারিনি। এবার রাঘব তো রাঘব বুঝে গেছে, তোরা দুজন তো ভয় পেয়ে গেছিস তো। আমরা দুজন ভয় পেয়ে গেছি। এবার রাঘব বলছে যে গাড়িটা তোর না আমার, তুই জোরে চালা। হুম হুম হুম। এবার ওই কোনো রকম খাল উঁচা বাড়ি খাতে খাতে হুম। কোনো রকম বাড়ির মধ্যে যাই পৌঁছালাম, সতীশের বাড়িতে। সতীশের বাড়িতে। এবার যাই দেখছি যে মাহাত, একটা মাহাত ওদের বাড়িতে অলরেডি আছে, আচ্ছা মানে ওই মাহাত থেকে ফোন করে ডাকে নিয়েছে যে আমাদের সাথে এরকম কিছু হয়েছে। আচ্ছা আচ্ছা। এবার মাহাতটা আমাদেরকে যেটা বললো, আমরা বাড়ির মধ্যে পৌঁছে গেছি। হুম হুম এবার সবাই নামলাম গাড়ি থেকে, এবার আমরা ছাপগুলা দেখালাম। হুম। ছাপগুলা দেখানোর পর মাহাতটা বলছে কি তোমরা কি গাড়ির গেট খুলেছিলে নাকি? আমরা বললাম হ্যাঁ গাড়ির তো গেট খুলেছিলাম, ও হুম। টয়লেট করতে নামছিল। বলছে তুমি যখনকার পেচ্ছাপ করতে নামছিল কি না, তখনকার তোমার গাড়ির মধ্যে কোনো কিছু ঢুকে গেছে। হুম। আর ঢুকে যাওয়ার কারণ, মেন কারণ হচ্ছে তোমরা পারফিউম দিয়ে আসছিল, তোমাদের গাড়ির মধ্যে পারফিউম ছিল, সুগন্ধি ছিল। এবার গুরুজিটা কিন্তু মনে কর আমরাও জানি না যে গুরুজিটা এরকম ভাবে বলে দিবে, আর সত্যিই পারফিউম ছিল আচ্ছা। আমাদের গাড়ির মধ্যে, আমাদের গাড়ির মধ্যে পারফিউম আছে। এবার মাহাতটা বললো যে যারা অন্য জগতের লোক হয়, মানে যারা ভৌতিক, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, ওরা হচ্ছে সুগন্ধি খুব পছন্দ করে। তোমার ওই সুগন্ধ শুনে ওই গাড়ির মধ্যে চলে গেছে। আরও যাতে পারে সে একটা কারণেই, তোমরা হয়তো গাড়ির মধ্যে তখনকার কেউ ছিল না। মাহাত্তা আমাদেরকে ডাইরেক্ট এরকম করে বলছে। আমি মনে মনে ভাবছি ইনি কীভাবে জানলো, তখন আমি মাহাত্তাকে বললাম হ্যাঁ আমরা তো গাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, সতীশের পিঠে জনকে ঠাপা মারছিল, ঠিক আছে। এবার মাহাত্তা বলছে যে এবার তোমরা যদি কেউ গাড়ির মধ্যে একজন থাকতা তাহলে আর এটা হতো না। এবার আমি মাহাত্তা বলছি আমরা তো এরকম জানতাম না। এবার তখনকার মাহাত্তাকে এগুলা কথা বলার পর, তারপর সুমির যে আমাকে ঘটনাটা বললো আমার সাথে এই রাস্তায় এরকম কিছু হয়ে গেছে, তখনকার আমরা বুঝতে পারলাম যে আমরা ওটা শিকার হতে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, তোমরা তো ঘটনাটা শুনলা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর প্রবাস যে ঘটনাটা বলেছে, প্রবাসের সেরকম এক্সপিরিয়েন্স নাই। প্রবাস কিন্তু অনেক জায়গায় থামে থামে ঘটনাটা বলেছে, তোমাদের মনে হতে পারে যে বানায় বলছে বা কিছু, এখন সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু প্রবাস যে ঘটনাটা বলতে বলতে অনেক জায়গায় ভয় পাইছে, আমি দেখতে পাচ্ছি, মানে বুঝতেও পারছি, তোমরা হয়তো বুঝতে পারছো ভয়েস শোনার পর। তো যদি কোথাও ভুল বলে থাকে বা আমি কোথাও ভুল বলে থাকি, প্রবাস অনেক জায়গায় বন্ধুদের মতোই কথা বলছে, যেমন বন্ধুদের সঙ্গে ঠিক কথা হয়েছে ঠিক সেরকমভাবে কথা বলছে। তো সেটা যদি কোনো ভুল করে থাকি আমরা, তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আর ভিডিওটা তোমাদের মানে এই ঘটনাটা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে, যে এরকম কি সত্যি হতে পারে কারোর সাথে, কমেন্টে জানিও। আর এরকম ঘটনা কি তোমাদের ভালো লাগছে? এরপরে আমরা আরও ভালো ভালো পডকাস্ট নিয়ে আসবো, এটা আমাদের প্রথম, তবে এরপর থেকে আমাদের চ্যানেলে এরকম পডকাস্ট আসতে থাকবে, তোমরা আমাদের পাশে থেকো।